গ্রেবারের শ্বশুর একটা কাঠের স্তম্ভের নিচে আটকা পড়ে আছে। এটা খেয়াল করে গ্রেবার তার দিকে এগিয়ে যায় এবং তার দিকে কঠিন দৃষ্টিতে তাকায়। এ সময় বৃদ্ধ তাকে বারবার অনুরোধ করে তাকে মুক্ত করতে, কিন্তু গ্রেবার তার শ্বশুরকে সাহায্য করতে অস্বীকার করে এবং সেই সাথে স্তম্ভটাকে তুলে তার উপরে আরো ভালোভাবে চাপিয়ে দেয়। এভাবে বারবার আঘাতে সে মেরে ফেলে তার শ্বশুরকে। এটা কেন ঘটল? গ্রেবারের শ্বশুর তো তাকে পছন্দই করত এবং সেটা গ্রেবার জানতো। তাহলে গ্রেবার এটা কেন করলো? চলুন সেই পেছনের কাহিনীটাই এবার শুনে আসি। হ্যালো, সবাইকে স্বাগত সিরিজ স্টোরিজের পক্ষ থেকে স্পার্টাকাসের দ্বিতীয় সিজনের এক্সপ্লেইনে। কয়েকদিন আগে গ্রেবার তার লেফটেন্যান্ট এবং আসুরকে শতাধিক সৈন্যসহ স্পার্টাকাসকে বন্দী করার জন্য একটা খনিতে পাঠিয়েছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা গত পর্বে এটা দেখেছিলাম। লেফটেন্যান্টের অধ্যত্বের কারণে গ্রেবারের সেনাবাহিনী প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল স্পার্টাকাসের হাতে। এটাও আমরা গত পর্বে দেখেছি এবং তারা স্পার্টাকাসকে ধরতে স্বাভাবিকভাবেই ব্যর্থ হয়েছিল। ব্যর্থ মিশন শেষ করে আসুর মৃত লেফটেন্যান্টকে সাথে নিয়ে পরদিন গ্রেবারের কাছে ফিরে আসে। আর এই দৃশ্য দেখে গ্রেবার রাগে একেবারে আগুন হয়ে যায়, কারণ লেফটেন্যান্ট শুধুমাত্র গ্রেবারের একজন অনুগত সৈনিকই ছিল না, সে ছিল তার প্রিয় সেনাপতি। লেফটেন্যান্টকে হারিয়ে গ্রেবার অনেকটা অসহায় হয়ে পড়েছিল এবং তার সামনে সেই মুহূর্তে শুধুমাত্র আসুর দাঁড়িয়েছিল। কিন্তু এই লোকটাকে সে তখনও ভালোভাবে চিনে উঠতে পারেনি। মনে প্রচণ্ড রাগ এবং আসুরের ব্যর্থতার কারণে গ্রেবার শেষ পর্যন্ত আসুরকে বন্দী করার নির্দেশ দেয়। এদিকে গ্রেবারের ব্যর্থতার খবর পেয়ে তার শ্বশুর খুব হতাশ হয়ে পড়ে। ফলে তার মেয়ে মানে গ্রেবারের স্ত্রী অ্যালিসিয়ার কথা চিন্তা করে সে ভ্যালিয়াসের সাথে তার সম্পর্কের বিষয়টি নিয়েও চিন্তা ভাবনা শুরু করে দেয়। মানে তার প্রতি বুড়ো এবার আগ্রহী হয়ে ওঠে। সেই সাথে গ্রেবারের পরিবর্তে ভ্যালিয়াসকে তার মেয়ের জন্য যোগ্য পাত্র হিসেবে মনে করতে শুরু করে। এরপর একদিন বৃদ্ধ সরাসরি ভ্যালিয়াসের কাছে যায় এবং তাকে বলে সে চাইলে তার মেয়ে অর্থাৎ গ্রেবারের স্ত্রী অ্যালিসিয়াকে বিয়ে করতে পারে। বাবার এই মতামত জেনে অ্যালিসিয়াও সেদিন ভীষণ খুশি হয়েছিল। তবে অ্যালিসিয়াকে বৃদ্ধ বলেছিল গ্রেবারকে ডিভোর্স দেওয়ার আগে সে যেন তাকে এই বিষয়টা না জানায়। কিন্তু এত সবের পরেও একটা সমস্যা কিন্তু রয়ে গিয়েছিল। সেটা হলো অ্যালিসিয়ার পেটে ছিল বাচ্চা এবং সেটা থেকে অ্যালিসিয়াকে প্রথমে পরিত্রাণ পেতে হতো এবং সে সেটা চাইছিল। আর এজন্য পরের দিন দ্বিধাগ্রস্ত অ্যালিসিয়া গর্ভপাতের সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন লিডিয়া তাকে বাধা দেয়। লিডিয়া অ্যালিসিয়াকে বলে তুমি যদি এটা করো তবে তোমার স্বামী তোমাকে সন্দেহ করবে। আর লিডিয়ার কথায় একটু ভেবে অ্যালিসিয়া শেষ পর্যন্ত গর্ভপাতের সিদ্ধান্তটা বাতিল করে। আসলে কোনো একটা কারণে লিডিয়া চায়নি অ্যালিসিয়া তার সন্তানকে হত্যা করুক। এটা হতেও পারে সম্ভবত তখন তার নিজের সন্তান হারানোর কথাটা মনে পড়ছিল, কিন্তু এর ফলে কি ঘটেছিল সেটা আমরা একটু পরেই দেখব। ওদিকে লিডিয়া কারাগারে বন্দী আসুরের সাথে এক সময় দেখা করে। আসুরের সাথে দেখা করে তাকে একটা চাবি দেয় লিডিয়া। চাবিটা ছিল তার হাতের শেকল খোলার চাবি। অনেকটা কৃতজ্ঞতা বোধ থেকেই লিডিয়া সেদিন আসুরকে এই চাবিটা দিয়েছিল। তো পরের দিন সকালে ওয়েনোমাস এবং বন্দী ক্রিক্সাসকে যুদ্ধের মাঠে নিয়ে আসা হয়। এদের ভাগ্যে এমন পরিণতি কিভাবে হলো সেটা আমরা কিন্তু আগের পর্বে দেখেছিলাম, তাই যারা এখনো আগের পর্বটা দেখেননি তারা প্লিজ সেটা আগে দেখে আসুন। তো এদিকে আসুর নিজেকে মুক্ত করার পর গ্রেবারকে গিয়ে বলে অ্যালিসিয়া গর্ভপাতের ওষুধ খেয়ে তার পেটের সন্তানকে হত্যা করতে যাচ্ছে। আর এই খবরটা আসুর লিডিয়ার কাছ থেকে জেনেছিল। আসুরের কথাটা শুনে গ্রেবার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর ঘরে গিয়ে গর্ভপাতের বড়িগুলো খুঁজতে শুরু করে। আর এ সময় সেখানে এলিসিয়া এসে পৌঁছায় এবং সে মুখোমুখি হয় গ্রেবারের। এলিসিয়া তাকে জানায় তার বাবা তাদের বিবাহিত সম্পর্কটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ এলিসিয়া গ্রেবারকে ডিভোর্স দিতে চাইছিল এবং সে ভ্যালিয়াসকে বিয়ে করতেও চাইছিল। আর এটাও সে জানায় গ্রেবারকে। কথাগুলো বলেই এলিসিয়া সেখান থেকে বেরিয়ে আসে। আর এলিসিয়ার এ ধরনের সিদ্ধান্তে স্বাভাবিকভাবে গ্রেবারের পক্ষে মেনে নেওয়া খুব একটা সম্ভব ছিল না। এ সময় তাকে দেখে মনে হচ্ছিল তার চোখ খুনের নেশায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এরপর সেখান থেকে গ্রেবার কলোসিয়ামের গ্যালারিতে গিয়ে বসে। আর এই কলোসিয়ামেই ক্রিক্সাস এবং ওয়েনোমাসকে অন্য একটা গ্রুপের বিরুদ্ধে লড়াই করার জন্য নিয়ে আসা হয়েছিল। তবে এর মধ্যেই অন্যদিকে আর একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা যায়। স্পার্টাকাস নিঃশব্দে একটা আন্ডারগ্রাউন্ড জলাশয় থেকে বের হয়ে আসে। এ সময় তার সাথে তার আরো কয়েক সঙ্গীকেও দেখা যাচ্ছিল।
এর একটু পরেই তারা কিছু রোমান সৈন্যকে হত্যা করে এবং তাদের পোশাক পরে রোমান সেনার ছদ্মবেশ ধারণ করে। আর এবার বোঝা যায় আসল বিষয়টা কি। তারা যেখানে এসে পৌঁছেছিল সেই জায়গাটা হচ্ছে এই কলোসিয়ামের নিচের একটা অংশ। রোমান যোদ্ধাদের পোশাক পরে তাদের মধ্যে একজন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। এদিকে ওয়েনোমাস এবং ক্রিক্সাসকে দেখা যায় অন্য একটা দলের মুখোমুখি হতে চলেছে। লড়াইয়ের জন্য তাদের যে অস্ত্রগুলো দেয়া হয়েছিল সেগুলো ছিল ভোঁতা এবং তাদের হাতে হাতকড়া পরানো ছিল। মূলত একটা অবধারিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এক সময়কার এই পরাক্রমশালী কৃতদাস যোদ্ধাদেরকে। পলাতক বন্দীদের হত্যার একটা নাটক মঞ্চস্থ হতে চলেছিল এখানে। তো কিছুক্ষণের মধ্যেই তারা অন্য গ্ল্যাডিয়েটর বাহিনীর মুখোমুখি হয়। এই দলের নেতা ছিল অ্যাডিওর নামে এক কিংবদন্তি যোদ্ধা। বন্ধুরা, এর পরিচয় আমি একটু পরে আপনাকে জানিয়ে দিচ্ছি। তো এই অ্যাডিওরের আগে থেকেই ওয়েনোমাসের সাথে পরিচয় ছিল এবং এদের মধ্যে তিক্ত একটা সম্পর্কও বিরাজমান ছিল। তাই একে অপরকে দেখা মাত্রই এরা এবার নিজেদের শক্তি প্রয়োগের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, দেরি না করে চলুন এবার এই অ্যাডিওরের বিষয়টা জেনে নেওয়া যাক। অ্যাডিওর ছিল বাতিয়াতাসের ওখানের এক সময়কার শক্তিশালী এক কৃতদাস গ্ল্যাডিয়েটর। বাতিয়াতাস কে ছিল সেটা আশা করি এখানে আর এক্সপ্লেইন করতে হবে না। বাতিয়াতাসের হাউসে ওয়েনোমাসের সাথে এই অ্যাডিওরের গভীর ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু ওয়েনোমাস পরবর্তীতে বুঝতে পারে অ্যাডিওর তার প্রিয়তমা স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছে। কিন্তু একদিন ভুলবশত বিষযুক্ত ওয়াইন পান করার পর ওয়েনোমাসের স্ত্রী অ্যাডিওরের কোলের উপরেই মারা যায়। আর সেই বিষয়টা দেখে ফেলে ওয়েনোমাস। সেদিনের পর থেকে এই দুজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ওয়েনোমাস স্ত্রী হত্যার প্রতিশোধ নিয়ে নিজেকে কিছুটা সান্ত্বনা পাওয়ার জন্য অ্যাডিওরকে হত্যা করার চিন্তাও শুরু করে। আর অন্যদিকে অ্যাডিওরও অপরাধ বোধে ভারাক্রান্ত হয়ে ওয়েনোমাসের প্রতি অনুতপ্ত হয়। সেই ঘটনার পরে অ্যাডিওর একদিন বাতিয়াতাসের ওখান থেকে চলে আসে এবং তারপরে অনেকটা ফ্রিল্যান্সার যোদ্ধা হিসেবে বিভিন্ন জায়গায় লড়াইয়ে মুখোমুখি হতো সে। তো এই ছিল মূলত অ্যাডিওরের গল্প। তবে এই পুরো কাহিনীটা যদি আপনারা দেখতে চান তাহলে এটা নিয়ে স্পার্টাকাসের এই 3টা সিজনের আগে আর একটা সিজন তৈরি হয়েছিল। তো সেটার সাথে এটার কাহিনীর খুব একটা সম্পর্ক নেই, তাই সেটা আমি স্কিপ করে গিয়েছি। তো যাই হোক, এদিকে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ একেবারে বীভৎস পর্যায়ে এসে পৌঁছেছিল। অপরপক্ষ সংখ্যায় বেশি হওয়ায় ক্রিক্সাস এবং ওয়েনোমাস তাদের সাথে খুব একটা সুবিধা করতে পারছিল না। ময়দানে যখন যুদ্ধ চলছে তখন কলোসিয়ামের নিচে দেখা যায় মিলাকে। সে তার বাহিনী নিয়ে কলোসিয়ামের গ্যালারির কাঠের খুঁটিগুলোতে আগুন ধরিয়ে দিতে শুরু করে। আগুনে পুরো কাঠের থামগুলো একসময় দুর্বল হয়ে আসলে সেগুলোর সাথে দড়ি বেঁধে টানতে শুরু করে দেয় তারা। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সেটা সেই মোটা কাঠের খুঁটিগুলো ভেঙে পড়ার উপক্রম হয় এবং কিছুক্ষণের মধ্যেই পুরো গ্র্যান্ড স্ট্যান্ড দর্শকদের নিয়েই ভেঙে পড়ে। উপস্থিত দর্শকরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠে এবং চিৎকার করতে থাকে। সেই সাথে পালানোর জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। অগণিত মানুষের চাপে দুর্বল স্ট্যান্ডের আরও কয়েকটা অংশ ভেঙে পড়তে দেখা যায় এ সময়। আর এটা দেখে ভিআইপি স্ট্যান্ডে থাকা গ্রেবার এবং অন্যরাও আতঙ্কিত হয়ে ওঠে। আর এর কিছু সময়ের মধ্যে ভিআইপি স্ট্যান্ডও ধসে পড়ে। ফলে সবাই বাঁচার জন্য মরিয়া হয়ে বেরোনোর চেষ্টা করে সেখান থেকে। আর এর মধ্যেই গ্রেবার বেরোনোর সময় হঠাৎ সে তার শ্বশুরের চিৎকার শুনতে পায়। ফলে সেদিকে এগিয়ে যায় সে। গ্রেবার তার শ্বশুরের দিকে এগিয়ে যাওয়ার পরে কি ঘটেছিল সেটা কিন্তু আমরা এই ভিডিওর প্রথমে দেখেছিলাম। যাক, এদিকে বাবার জন্য অ্যালিসিয়াও উদ্বিগ্ন হয়ে উঠেছিল। তাই সে গ্রেবারের কাছে সে তার বাবা কোথায় আছে সেটা জানতে চায়। সমসাময়িক এই একই সময়ে ভ্যালিয়াসও হতাশা নিয়ে অ্যালিসিয়াকে দেখছিল। সে বুঝতে পারছিল অ্যালিসিয়ার বাবা মারা যাওয়ার সাথে সাথেই অ্যালিসিয়ার সাথে তার বিবাহের সকল সম্ভাবনাও শেষ হয়ে গিয়েছে। কারণ ভ্যালিয়াস যে পরিকল্পনাটা করেছিল তাতে সেটা সিঁড়ি হিসেবে ছিল অ্যালিসিয়ার বাবা। তো স্পার্টাকাসের এই স্যাবোটাসটা বলাই বাহুল্য যে গ্রেবারের কাছে সাপে বর হয়ে এসেছিল। এখন একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে, স্পার্টাকাসটা এখানে কিভাবে আসলো এবং তারা কিভাবে জানলো এখানে ওয়েনোমাস এবং ক্রিক্সাসকে দিয়ে একটা যুদ্ধের আয়োজন করা হয়েছে? কিভাবে আসলো চলুন এবার তার প্রেক্ষাপটটা আমরা দেখে আসি। গত পর্বে আমরা দেখেছিলাম মাত্র কয়েকদিন আগে স্পার্টাকাস এবং তার দলকে উদ্ধার করেছিল এলিকং। সেখান থেকে তারা কিছু দূর হাঁটার পর মাউন্ট ভিসুভিয়াসের পাদদেশে একটা জরাজীর্ণ বাড়ি খুঁজে পায়। জায়গাটাকে নিরিবিলি দেখে তারা সেখানে তাদের নতুন সদর দপ্তর হিসেবে গড়ে তোলার একটা পরিকল্পনা করে।
কিন্তু বাড়ির আগিনায় আসার পরে সেই বাড়ির মধ্য থেকে এক লোক তীর ধনুক হাতে তাদের সামনে এসে দাঁড়ায়। লোকটাকে দেখে অ্যালিকং স্পার্টাকাসকে ডাক দেয়, আর স্পার্টাকাসের নাম শুনে হঠাৎ বৃদ্ধের মুখ হাসিতে ভরে ওঠে এবং তার আচরণও পরিবর্তন হয়ে যায়। সে আনন্দের সাথে সেদিন স্পার্টাকাস সহ সবাইকে ভিতরে ডেকে নেয়। এই বৃদ্ধের আপনজনদের নির্মমভাবে হত্যা করেছিল রোমান সেনারা। সবাইকে হারিয়ে তাই নিঃস্ব হয়ে সে এই পরিত্যক্ত বাড়িটাতেই আশ্রয় নিয়েছিল। তো বৃদ্ধের সাথে আলোচনার এক পর্যায়ে বৃদ্ধ তাদের বলে, কয়েকদিন ধরেই সে শুনতে পাচ্ছিল দাস মালিকদের বিরুদ্ধে স্পার্টাকাসের বিদ্রোহের খবর। এছাড়া তার কাছে খবর এসেছিল নিভিয়াকে উদ্ধার করতে গিয়ে তারা কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। এছাড়া তিনি আরও জানতে পেরেছিলেন ক্রিক্সাস সহ বেশ কিছু জীবিত কৃতদাসের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ভ্যালিয়াস কলোসিয়ামে একটা গ্ল্যাডিয়েটোরিয় লড়াই আয়োজন করতে চলেছে। বৃদ্ধের মুখে শেষের কথাটা শুনে স্পার্টাকাস তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় ক্রিক্সাসকে উদ্ধার করার জন্য তারা যেভাবেই হোক একটা উপায় বের করে কলোসিয়ামে ঢুকবে। এই কথাটা সে অ্যালিকং এর সাথেও শেয়ার করেছিল সেদিন। সার্বিক দিক বিবেচনা করে অ্যালিকংও তার কথায় সায় দেয়, যদিও তারা সবাই বুঝতে পেরেছিল যদি তারা একবার রোমানদের হাতে ধরা পড়ে তবে তাদের অবস্থাও ক্রিক্সাসদের মতোই হবে। তথাপিও পরের দিন খুব ভোরেই স্পার্টাকাস তার যোদ্ধাদের নিয়ে ক্রিক্সাসকে উদ্ধারের জন্য যাত্রা শুরু করে। যেহেতু আগে থেকেই তাদের জানা ছিল কলোসিয়ামের নিচের জলাশয় দিয়ে মূল অংশে তারা যেতে পারবে, তাই সেই পথটাই বেছে নেয় ক্রিক্সাসের এই কৃতদাস বিদ্রোহী যোদ্ধারা। কিন্তু এদিকে আসলে গ্রেবার কখনো কল্পনাও করতে পারেনি স্পার্টাকাস এইভাবে মাঠে আসার সাহস দেখাবে। তো ভূগর্ভস্থ পথ ব্যবহার করে ভেতরে ঢুকে স্পার্টাকাস সেনাদের পোশাক পরে যখন গেটের কাছে এসে অপেক্ষা করছিল তখন সে অ্যাডিওরকে দেখতে পায় এবং তার হাতে বাতিয়াতাসের ব্যান্ড দেখে বুঝতে পারে এই লোকটাও তাদের মতোই একসময় কৃতদাস ছিল বাতিয়াতাসের ওখানে। তাই স্পার্টাকাস তাকে প্রশ্ন করেছিল কেন অ্যাডিওর সবকিছু জানা সত্ত্বেও তার ভাইদের জীবনের ঝুঁকিতে ফেলতে যাচ্ছে। স্পার্টাকাসের কথায় অ্যাডিওর উত্তর দেয়, যদি তারা আজ আমার হাতে মারা যায় তবে কিছুটা সম্মানের সাথে অন্তত মরতে পারবে। যা হোক, তারপরেই শুরু হয় লড়াই, যেটা একটু আগেই আমরা দেখেছিলাম। এর কিছুক্ষণ পরে যখন পুরো কলোসিয়াম কলাপস করে তখন স্পার্টাকাস মাঠের মধ্যে প্রবেশ করে এবং মঞ্চে গ্রেবারকে দেখে প্রচণ্ড রেগে তাকে হত্যার উদ্দেশ্যে একটা বর্ষা ছুড়ে দেয়। তবে একটুর জন্য প্রাণে রক্ষা পায় গ্রেবার। ওদিকে ততক্ষণে পুরো কলোসিয়ামের কাঠামো দর্শকদের নিয়ে ভেঙে পড়তে শুরু করেছে। স্পার্টাকাস এবং অ্যালিকং দেখতে পায় তাদের এবার আসল সময়টা হয়ে গিয়েছে। তাই স্পার্টাকাস তার সঙ্গে অ্যালিকংকে নিয়ে সৈন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে ওরা দুজন। সবশেষে ওয়েনোমাস এবং ক্রিক্সাসকে উদ্ধার করার কাজ শুরু হয়। স্পার্টাকাস দেখতে পায় ওয়েনোমাস বেশ আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। সেই অবস্থায় তাকে সহ সবাইকে উদ্ধার করার পর স্পার্টাকাস ময়দানের দিকে শেষবারের মতো তাকায়। এ সময় তাকে দেখে মনে হচ্ছিল সে যেন গ্ল্যাডিয়েটোরীয় যুদ্ধের অতীতকে বিদায় জানাচ্ছে। এই মাঠে অগণিত কৃতদাস একে অপরের বিরুদ্ধে শুধুমাত্র অন্যের বিনোদনের জন্য নিজেদের প্রাণ সঁপে দিয়েছে। এই ময়দানের প্রতিটা মাটির কণা মানুষের রক্তে সিক্ত হয়েছে, আর সেই যুগের অবসান ঘটেছে আজ। সেদিন সফলতার সাথে ক্রিক্সাস সহ সবাইকে উদ্ধার করা হয়েছিল। অন্যদিকে দেখা যায় আসর একজন কৃতদাস হয়েও তার প্রাক্তন প্রভুর স্ত্রী অর্থাৎ বাতিয়াতাসের স্ত্রী লিডিয়াকে নানাভাবে অপদস্থ করত। একদিন সে লিডিয়াকে তো জোর করে ধর্ষণও করে বসে। এটা ঘটেছিল যখন লিডিয়া তার সাথে কারাগারের অন্ধকুটিরে দেখা করতে গিয়েছিল। তবে প্রশ্ন হলো কেন আসর এত বেপরোয়া আচরণ শুরু করেছিল লিডিয়ার সাথে। এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি স্পার্টাকাস এবং তার কৃতদাস বাহিনী পুরো অ্যারেনা অর্থাৎ কলোসিয়ামটাকে পুড়িয়ে দিয়েছিল এবং বেশ কিছু রোমান সৈন্যকে হত্যাও করেছিল তারা। এরপর গ্রেবারের যে সৈন্যরা বেঁচে গিয়েছিল তারা খুব ভয়ে ভয়ে ছিল। সৈন্যরা বিশ্বাস করতে শুরু করেছিল স্পার্টাকাস রোমান দেবতাদের ক্রোধ তাদের দিকে টেনে এনেছে। ঠিক সেই মুহূর্তে আসর এগিয়ে আসে সেখানে এবং গ্রেবারকে বলে সে তাকে যদি সামরিক বাহিনীকে শক্তিশালী করার দায়িত্ব দেয় তবে সে সেটা খুব ভালোভাবে শেষ করতে পারবে। এ কথার মাধ্যমে আসর মূলত রোমান সেনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তার এ ধরনের কথা শুনে গ্রেবার এবার তাকে তার যোগ্যতা প্রমাণ করতে বলে। এই লক্ষ্যে সে তৎক্ষণাৎ তার সেরা সৈন্যদেরকে আসরের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ দেয়। আর দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন সৈন্যকে পরাজিত করে আসর। সামান্য একটা কৃতদাসের পারদর্শিতা দেখে অন্য সৈন্যরাও হতবাক হয়ে গিয়েছিল। তবে আসরের এই বীরত্বে
গ্রেবার সবচেয়ে বেশি খুশি হয়েছিল তার প্রতি, এবং এই সন্তুষ্টি থেকেই গ্রেবার আসুরকে তার সেনাবাহিনী পরিচালনা করার অনুমতি দেয়। গ্রেবারের এই সিদ্ধান্তের মাধ্যমে আসুর অকল্পনীয় ক্ষমতার শীর্ষে উঠে এসেছিল এবং তাকে ক্যাপ্টেনের পদে উন্নীত করা হয়। একজন প্রাক্তন কৃতদাস হিসেবে আসুরের জন্য এসব প্রাপ্তি ছিল কল্পনারও অতীত। আমি প্রথম সিজনে আপনাদের বলেছিলাম আসুর ভবিষ্যতে কি করতে চলেছিল, আর এগুলো ছিল তারই কিছু নমুনা মাত্র। যা হোক, এর কয়েকদিন পর আসুর একটা সরাইখানায় একজন উগ্র দ্বৈতবাদীকেও খুঁজে পায় এবং তার হিংস্রতা দেখে তাকে তার সেনাবাহিনীতে নিয়োগ করে। সেদিন তারা অন্য একটা অন্ধকূপে গিয়ে এক কুখ্যাত ভয়ঙ্কর সিরিয়াল কিলারকেও খুঁজে বের করেছিল। এই 90 নর পিশাচদেরকে নিয়ে আসুর মূলত একটা খুনে বাহিনী তৈরি করতে চলেছিল, আর বলাই বাহুল্য এতে গ্রেবারের সায়ও ছিল। তো অন্যদিকে স্পার্টাকাসের কাছে হেনস্থা হয়ে গ্রেবার এক ম্যাজিস্ট্রেটের সাথে স্পার্টাকাসকে ধরার বিষয়ে আলোচনা শুরু করে, কিন্তু একের পর এক ব্যর্থতায় উভয় পক্ষই এবার একে অপরকে ঠাট্টা বিদ্রুপ করতেও বাকি রাখছিল না, এবং তারা একে অপরকে অভিযুক্তও করে চলেছিল। তাদের ভাষ্য ছিল এরকম যে শত শত লোক ইতিমধ্যে মারা গিয়েছে, কলোসিয়ামের মতো একটা বিখ্যাত স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত স্পার্টাকাসের টিকির নাগালটাও পাওয়া যায়নি। মাসের পর মাস স্পার্টাকাসকে আলাদা আলাদাভাবে অনুসন্ধান করার পরেও কোনো ফলাফলই আসেনি। এসব কথার প্রেক্ষিতে গ্রেবার এবার বলে, নিজেদের মধ্যে আমাদের দ্বন্দ্ব না করে আমাদের উচিত স্পার্টাকাসকে সম্মিলিতভাবে ধরার চেষ্টা করা। অবশ্যই আমাদের মতভেদ দূরে সরিয়ে রেখে আমাদের বাহিনীকে কেন্দ্রীভূত করতে হবে, তবেই আমরা স্পার্টাকাসকে বন্দী করতে পারবো। এসব কথার মাধ্যমে গ্রেবার মূলত অনেকটা আন্তরিকভাবে ম্যাজিস্ট্রেটকে তার সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু ম্যাজিস্ট্রেট তখনও সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, আর যেটা গ্রেবারকে ক্ষুব্ধ করে তোলে। তবে গ্রেবারের এই রাগ শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের বড় সর্বনাশ ডেকে নিয়ে এসেছিল, কারণ সেদিন রাতে আসুর তার সদ্য নিয়োগ করা একজন খুনি গ্ল্যাডিয়েটরদের সাথে করে ভারী বৃষ্টিপাতের সুযোগ নিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের বাড়িতে হামলা চালায় এবং সেখানে একে একে সবাইকে হত্যা করে তারা। গ্রেবার ম্যাজিস্ট্রেটের উপরে প্রচণ্ড ক্রোধ উগরে দিয়ে তাকে আসুরকে দিয়ে হত্যা করিয়েছিল। এই হত্যাকাণ্ড শেষ করার পর আসুর সেখানে একটা মূল্যবান ব্রেসলেট খুঁজে পেয়েছিল এবং সেটা সে নিজের সাথে রেখে দিয়েছিল, কিন্তু আসুর জানতো না অদূর ভবিষ্যতে এই ব্রেসলেটটির কারণেই তাকে চরম মূল্য দিতে হবে। কিভাবে তার মূল্য দিতে হয়েছিল সেটা তো আমরা ভবিষ্যতেই দেখব। তো চলুন এবার দেখা যাক গ্রেবারের সাথে আসলে কি ঘটছিল, গ্রেবারের পরিকল্পনা আসলে কি ছিল। গ্রেবারের হাতে ম্যাজিস্ট্রেট মারা যাওয়ার পর ম্যাজিস্ট্রেটের বোন সেপিয়া ভাইয়ের জন্য শোকাচ্ছন্ন হয়ে পড়েছিল। তবে গ্রেবার এই সুযোগে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নেয়। একদিন সে সেপিয়াকে বলে তার ভাইয়ের মৃত্যুর জন্য স্পার্টাকাস দায়ী, আর অদ্ভুত বিষয় হলো এই সোফিয়া তার কথাটা বিশ্বাসও করে নেয়। এরপর গ্রেবারের আমন্ত্রণে একদিন সোফিয়া তার ভাইয়ের সেনাবাহিনীর পরিচালনার জন্য তার সাথে যোগ দেয়। এই ঘটনায় গ্রেবার তাকে আশ্বস্ত করে বলেছিল দুটো সেনাবাহিনী মিলে একসাথে কাজ করলে তারা স্পার্টাকাসকে বন্দী করতে সক্ষম হবে। গ্রেবারের কথা সেদিন সোফিয়াও বিশ্বাস করেছিল এবং বুঝতে পেরেছিল গ্রেবার তার ভাইয়ের জন্য প্রতিশোধ নিতে চাইছে। এই ঘটনায় গ্রেবারের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছিল এই বোকা সোফিয়া, এবং তার সাথে ঘনিষ্ঠ একটা সম্পর্কও তৈরি করে নিয়েছিল। সেদিন গ্রেবারও সোফিয়াকে প্রত্যাখ্যান না করে এলিসিয়ার সামনেই তাকে তার প্রাসাদে থাকার আমন্ত্রণ জানায়। তবে এলিসিয়ার অবস্থা বাবাকে হারিয়ে এত শোচনীয় হয়ে পড়েছিল যে এটার প্রতিবাদ করার ভাষাও হারিয়ে ফেলেছিল এই মহিলা। তার কোনো ক্ষমতাই ছিল না আসলে, কিন্তু গ্রেবারের আচরণ তাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল। তাই সে এই ঘটনার পর লিডিয়ার কাছে যায় সাহায্য চাইতে। এলিসিয়ার কথা শুনে লিডিয়া তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপরে একদিন লিডিয়া এলিসিয়াকে গর্ভপাতের বিভ্রম তৈরি করার সাহায্য করে, মানে এর মাধ্যমে সে গ্রেবারকে বিভ্রান্ত করতে চাইছিল। ফলে গ্রেবার এতে আতঙ্কিত হয়ে ওঠে। যদিও তার এলিসিয়ার প্রতি সেরকম কোনো অনুভূতি তখন আর কাজ করতো না, কিন্তু তারপরেও সে চাইতো তার অনাগত সন্তানটা যেন বেঁচে থাকে, আর তাকে নিয়ে সে উদ্বিগ্ন ছিল। তাই এলিসিয়ার গর্ভাবস্থার চিকিৎসার জন্য তাকে রোমে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় গ্রেবার, আর তার জন্য একজনের ব্যবস্থা করে সে, এবং লিডিয়াকে পুরো যাত্রায় এলিসিয়ার সাথে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে আসুর যখন বিষয়টা জানতে পারে তখন সে গ্রেবারকে বলে লিডিয়া এখন ক্যাপোয়ার জনগণের হৃদয়ে একজন দেবতা হয়ে উঠেছে। সে যদি এ সময় ক্যাপোয়া ছেড়ে চলে যায় তবে মানুষের মধ্যে একটা ভয় তৈরি হবে। আসুরের এ ধরনের কথায় গ্রেবার শেষ পর্যন্ত রাজি হয় এবং লিডিয়াকে ছাড়াই এলিসিয়াকে রোমে পাঠানোর সিদ্ধান্ত নেয় সে।
এবং এজন্য সে তার সাথে কয়েকজন যোদ্ধাকেও সাথে দিয়ে দেয়। লিডিয়াকে কাপুয়ায় রাখায় আসুরের একমাত্র লক্ষ্য ছিল তাকে দিয়ে তার আকাঙ্ক্ষা পূরণ করা। হাতিয়ার হিসেবে লিডিয়াকে তার পাশে রাখাই ছিল আসুরের মূল উদ্দেশ্য। এই গ্রেবার আসলে একজন বিভ্রান্ত মানুষ ছিল। জনগণকে স্তব্ধ করার জন্য এবং তাদের মনে ভয় ধরানোর জন্য একদিন এলিসিয়ার দাসীকেও ক্রুশে বিদ্ধ করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। অদ্ভুত বিষয় হলো আতঙ্কিত কৃতদাসটি বুঝতেও পারছিল না তার সাথে কি এটা করছে। আসলে গ্রেবার স্পার্টাকাসের প্রশংসা করার জন্য দাসীকে মিথ্যাভাবে অভিযুক্ত করেছিল এই আসরেরই প্ররোচনায়। তো এর কয়েকদিন পর সেখানে আরেকটা ঘটনা ঘটে। দেখা যায় গ্রেবারের সামনে অ্যাডিওর উপস্থিত হয়েছে। আসলে গ্রেবারই তাকে ডেকে পাঠিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাডিওর সেদিন পালিয়ে গিয়েছিল, তারপরও গ্রেবার কেন তাকে ডাকলো? তবে এর উত্তরটা কিন্তু আপনাদের জানা উচিত, কারণ এই গ্রেবারই অ্যাডিওরকে ক্রিক্সাস এবং ওয়েনোমাসের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছিল। তো বুঝতে পেরেছেন আশা করি, এবং এই অ্যাডিওরকে চিনতেও পেরেছেন আপনারা। কলোসিয়ামের যুদ্ধে সে স্পার্টাকাসের সাথে পালিয়ে গিয়েছিল, কিন্তু পালানোর পরে সে স্পার্টাকাসের দলের সাথে যোগ দেয়নি। তবে স্পার্টাকাসের সাথে তার সম্পর্কের কথা সে কাউকে জানায়ওনি, কারণ অ্যাডিওর জানতো স্পার্টাকাসের নাম উল্লেখ করার অর্থ এখন নিশ্চিত মৃত্যু। তবে ক্যাপুয়ায় কয়েক দাসীর মুখে স্পার্টাকাসের গুণগান শুনে সে হতবাক হয়ে গিয়েছিল। তাই ক্রমেই স্পার্টাকাসের প্রতি তার মনে একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়। গ্রেবার খুব ভালো করেই জানতো অ্যাডিওর যুদ্ধের দেবতাদের রাজা। যুদ্ধের ময়দানে সে সবার কাছে অপ্রতিরোধ্য, তাই তাকে একটা সুযোগ দিতে চেয়েছিল গ্রেবার। সেদিন সে তাকে ডেকে বলেছিল যদি সে স্পার্টাকাসকে ধরতে তাকে সাহায্য করে তবে তাকে ভালো একটা র্যাঙ্ক দেয়া হবে। গ্রেবারের পরিকল্পনার কথা জানতে পেরে এডিওর তাকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয় এবং সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। যদিও এডিওরের এ ধরনের অত্যত্বপূর্ণ কথায় গ্রেবার কিছুটা অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু এই লোকটাকে সে আপাতত কিছু করতে চাইছিল না। তো অন্যদিকে লিডিয়া ততদিনে আসুরের চাহিদা মেটানোর একটা হাতিয়ার হয়ে উঠেছিল। লোকটার পাশবিকতা লিডিয়াকে একেবারে শেষ করে দিচ্ছিল দিনের পর দিন। তাই আসুরের নিয়ন্ত্রণ থেকে নিজেকে রক্ষা করার জন্য অ্যাডিওরকে খুঁজতে মরিয়া হয়ে গিয়েছিল লিডিয়া। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাডিওরকে এই লিডিয়া কিভাবে চিনত? উত্তরটা খুবই সহজ, বিশেষ করে যারা প্রথম সিজনটা দেখেছেন। অ্যাডিওর যেহেতু বাতিয়াতাসের একজন কৃতদাস যোদ্ধা ছিল, তাই তখন থেকেই এই অ্যাডিওরকে সে চিনত। যাই হোক, এজন্য বাজারের বিভিন্ন জায়গায় অ্যাডিওরকে খোঁজ করার বাকি রাখেনি লিডিয়া। তবে এর মধ্যে বাজারের একটা দৃশ্য তাকে অবাক করে দেয়। একদিন সে দেখতে পায় অ্যালিসিয়ার এক কৃতদাসকে ক্রুশে বিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র স্পার্টাকাসকে প্রশংসা করার কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সেদিন বাজারে লিডিয়ার দেখা হয় শেষ পর্যন্ত অ্যাডিওরের সাথে। গ্রেবারের ওখান থেকে বের হয়ে সে স্পার্টাকাসের কাছে যাবে কিনা সেই দ্বিধাদ্বন্দ্বে ছিল। তার সাথে দেখা করে লিডিয়া তাকে জানিয়েছিল শহরের সর্বত্র গুপ্তচর রয়েছে এবং তাকে ক্রমাগতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাই সেই মুহূর্তে শহর ছেড়ে যাওয়ার ফলাফল তার জন্য ভালো হবে না বলে লিডিয়া তাকে জানায়। এরপরে মহিলা তাকে আরও বলে, আমি চাই তুমি গিয়ে গ্রেবারকে হত্যা করো। এছাড়াও সে অ্যাডিওরকে জানিয়ে দেয় গ্রেবারের স্ত্রী অ্যালিসিয়াকে সামান্য কয়েকজনের সেনা পাহারায় এখন রোমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। লিডিয়ার কথাগুলো শোনার পর অ্যাডিওর সরাইখানায় ফিরে আসে এবং অনেকক্ষণ ধরে সে চিন্তা করতে থাকে, আর অবশেষে সে একটা প্ল্যান তৈরি করে। ওদিকে সেই মুহূর্তে এলিসিয়া যখন রোমে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন লিডিয়া তার কাছে এসে বলে অ্যাডিওর তার স্বামী গ্রেবারকে হত্যা করার প্ল্যান করেছে। ভাবেন একবার, কূটনীতি কাকে বলে। তো কথাটা শুনে সে তার স্বামীকে বিষয়টা জানিয়ে গাড়িতে গিয়ে ওঠে। এর বেশ কিছু সময় পর গ্রেবারের কাছে খবর আসে এলিসিয়াকে বহনকারী গাড়িটা পথে আক্রমণের শিকার হয়েছে। সব রক্ষীরা মারা গিয়েছে, তবে এলিসিয়া মিসিং। এলিসিয়ার মিসিংয়ের কথা শুনে গ্রেবার দ্রুত সেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। সে দেখতে পায় সৈন্যদের প্রাণহীন দেহগুলো রাস্তার উপরে পড়ে আছে। তবে এই সময় আরেকটা বিষয় খেয়াল করে গ্রেবার। সে দেখে অ্যাডিওরের কাঠের তলোয়ারটি একজন মৃত ব্যক্তির বুকে গেঁথে রয়েছে। আসলে এটা ছিল অ্যাডিওরের তরফ থেকে গ্রেবারের জন্য একটা সিগন্যাল। লিডিয়ার কাছে অ্যালিসিয়ার রোমে যাওয়ার কথা শুনে অ্যাডিওর মনে মনে একটা প্ল্যান তৈরি করেছিল। গ্রেবারের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে তার স্ত্রী এলিসিয়াকে কিডন্যাপ করে। আসলে এই ঘটনার মাধ্যমে অ্যাডিওর স্পার্টাকাসের সাথে যোগ দেওয়ার পরিকল্পনাটা প্রায় পাকা করেই ফেলেছিল। তো এর একটু পরে দেখা যায় দূরের একটা জঙ্গলে অ্যাডিওর অ্যালিসিয়ার চোখ বেঁধে স্পার্টাকাসের শিবিরের দিকে হেঁটে যাচ্ছে। যেহেতু গ্রেবার স্পার্টাকাসের স্ত্রীকে হত্যা করেছিল,
তাই এডিওর চাইছিল স্পার্টাকাস গ্রেবারের স্ত্রীকে হত্যা করুক, আর সে ভেবেছিল এভাবেই স্পার্টাকাস তার প্রতিশোধ নিতে সক্ষম হবে। কিন্তু স্পার্টাকাসের ডেরায় কি এরা যেতে পেরেছিল? যদি যেতেও পারে তাহলে স্পার্টাকাস কি এই অ্যালিসিয়াকে খুন করেছিল? এসব উত্তর নিয়ে সামনের পর্বে খুব শীঘ্রই ফিরে আসছি। তাই সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিয়ে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে অপেক্ষা করুন। তো ধন্যবাদ সবাইকে, ফিরছি খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।